নমস্কার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি হ্যাপি পাল আইডিয়াল উমেন্স কলেজে বাংলা প্রভাষক। আজ আমি তোমাদেরকে পড়াবো বাংলা প্রথম পত্র কবিতা। গত ক্লাসে তোমাদেরকে পড়েছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। আজ আমি পড়াবো তোমাদেরকে সোনার তরী কবিতা। সোনার তরী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে চুকের বালি, শেষের কবিতা, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ ইত্যাদি। এবং তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে রাজা, অচলায়তন, মুক্তধারা, ডাকঘর, রক্ত করবী। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কাব্য হচ্ছে মানসিক, চিত্রা, খনিকা, সোনার তরী, শেষ লেখা, জন্মদিনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য হচ্ছে বনফুল। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্যটি প্রথম প্রকাশিত হয়। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যার নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। সোনার তরী কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত এক নিঃসঙ্গ কৃষক। সোনার সম্ভার ধান নিয়ে সোনা ধান নিয়ে এক কৃষক অপেক্ষারত বসে আছে কোথায়? এক দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের পর শ্রোতার নদী হয়ে উঠেছে হিংস্র। যে কৃষকটা কি করেছে, আকাশে যে ঘন মেঘ আর ভারী বর্ষণে তার মনে একটি আশঙ্কা জেগেছে। এই আশঙ্কায় তিনি কি করেছে, যে চারদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে এক ঘনঘোর আশঙ্কা। এই যে ভারী বর্ষণ আর আকাশে ঘন মেঘ, এগুলোর কারণে চারদিকে বাঁকা জল, এই যে চারদিকে জল, এই বাঁকা জলে কৃষকের মনে একটি আশঙ্কা সৃষ্টি হয়েছে। এরকম এক পরিস্থিতিতে ওই স্রোতা নদীতে একটি ভরা পাল সোনার নৌকা নিয়ে বেয়ে যে আসা এক মাঝিকে দেখা যায়। এরকম এক পরিস্থিতিতে ভারী বর্ষণ, আকাশে ঘন মেঘ, এরকম এক পরিস্থিতিতে নৌকা একজন মাঝি বেঘর স্রোতা নদীতে ভেয়ে আসছে। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে নিবেদন করছে। এই যে কৃষক, নিঃসঙ্গ একজন কৃষক ধান খেতে সোনার ধান নিয়ে বসে আছেন, সেই মাঝিকে দেখে তিনি কি করছেন, যে সোনার ধান নিয়ে যাওয়ার জন্য সকাতরে তিনি আবেদন করেছেন, নিবেদন করেন। এই সোনার ধান সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়, কিন্তু মাঝি কাকে নেয়নি? কৃষককে নেয়নি। এই নৌকাতে কৃষকের স্থান হয়নি বলে মাঝি কৃষককে নিতে পারেনি, শুধু
কৃষকের যে সোনার ধানটা নিয়ে মাঝি চলে গেল। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা মন ভরে যায়, যে এই শূন্য নদীর তীরে কৃষক যে আশা নিয়ে বসে আছেন যে নৌকাটি আসছে সেই নৌকাটির মধ্যে তার সোনার ধান দিয়ে এবং সেও নৌকায় চড়ে চলে যাবে। কিন্তু এই মাঝি কি করলো, কৃষকের শুধু সোনার ধানটি নৌকায় তুলে নিয়ে চলে গেলেন, কিন্তু কৃষককে আর নিলেন না। এই যে মাঝি কৃষককে নেননি, কৃষকের যে স্থান হয়নি নৌকার মধ্যে, সেই জন্য কৃষকের মনে এক বেদনা জমে ওঠে। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। এই যে সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতায় কবির নিবিড়ভাবে মিশে আছে কি জীবন দর্শন, জীবনের যে দর্শনটা সেইটাই নিবিড়ভাবে মিশে আছে এই সোনার তরী কবিতায়। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। এই যে মহাকালের যে স্রোত, মহাকালের স্রোতের মধ্যে কিন্তু মানুষের জীবনটা এবং যৌবনটা ভেসে যায়। স্রোতের মধ্যে এই যে মানুষের জীবন যৌবন সেটা কিন্তু মহাকালের স্রোতের মধ্যে ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে শুধু মানুষেরই সৃষ্ট সোনার ফসল। বেঁচে থাকে কি মানুষের সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। সোনার তরী মাত্রাবৃত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত ছন্দে রচিত। এই যে কবিতাটি সোনার তরী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে কত সালে? 1861 সালের 7 মে কলকাতায়, আর মৃত্যুবরণ হচ্ছে 1941 সালের 7 আগস্ট কলকাতায় ঠাকুর পরিবারে। তাহলে সবাই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা, সোনার তরী কবিতাটি লেখক এবং সোনার তরীর যে কবিতার মূল বিষয়টা সেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে বুঝতে পেরেছ? তাহলে মানুষের যে জীবনটা, মানুষের যে যৌবনটা সেটা কি, মানুষের যে জীবনটা সেটা কিন্তু মহাকালের স্রোতের মধ্যে ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে শুধু মানুষের সৃষ্টি করা সোনার ফসল। এই সোনার ফসলটা কিন্তু বেঁচে থাকে, আর মানুষের জীবনটা ভেসে যায় মহাকালের স্রোতের মধ্যে। তাহলে সবাই কি বুঝতে পেরেছ এই সোনার তরী কবিতাটির সারমর্ম এবং মূল